সুস্থ হয়ে দেশে ফিরে আবারও দলের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনটাই আশা করছেন দলের নেতাকর্মীরা। আজ রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এরই মধ্যে কাতারের রাজকীয় বহরের উড়োজাহাজটি ঢাকায় এসে পৌঁছেছে। উন্নত চিকিৎসার জন্য 2 মাস আগে থেকেই বিদেশে যাওয়ার সব প্রস্তুতি নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থতার কারণে কয়েক দফা বাতিল হয় বিদেশ যাত্রার তারিখ। সবকিছু ঠিক থাকলে আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি প্রধান। বিএনপি নেতারা জানান, যুক্তরাজ্যে গিয়ে তিনি ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। এরপর লিভার প্রতিস্থাপনের জন্য সেখান থেকে যেতে পারেন যুক্তরাষ্ট্রে। 7 তারিখ রাত্রে 10টার সময় একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে প্রথমে যুক্তরাজ্যে যাবেন। কাতারের আমির সেই ব্যবস্থা করেছেন। যুক্তরাজ্যে উনি কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে যুক্তরাষ্ট্রে একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ওনার চিকিৎসা হবে। লিভার সিরোসিস সহ অন্যান্য, হার্ট সহ অন্যান্য জটিলতা ওনার যেগুলো আছে, আর্থ্রাইটিস সহ। বিএনপি চেয়ারপারসনকে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়া হচ্ছে তাতে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকবে। কাতারের আমির তার নিজস্ব যে অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স প্রেরণ করেছে, যাতে বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে সঠিকভাবে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পরে সেখানকার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ঠিক করা হবে যে যদি তারা মনে করে যে আমেরিকা যাওয়া প্রয়োজন হবে, তাইলে বেগম খালেদা জিয়া মানসিকভাবে প্রস্তুত আছে। জনগণের প্রত্যাশা যে বেগম জিয়া এসে পুনরায় এদেশের মানুষের ভাগ্যকে নিয়ে রাজনীতি করুক এবং তাদের যে প্রত্যাশা পূরণের জন্য হাল ধরুক, এবং সেই প্রত্যাশা আমরাও করছি। খালেদা জিয়ার সাথে তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, 6 জন চিকিৎসক সহ 15 জনের যাওয়ার কথা রয়েছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 5 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। এদের মধ্যে একই পরিবারের 3 জন রয়েছেন। বেলা 12:30টার দিকে সদরের কাফুরা রেল ক্রসিংয়ে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ফরিদপুরের মুন্সির বাজারে আত্মীয়ের বাসা থেকে মাইক্রোবাসে নারায়ণগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন কয়েকজন। মাইক্রোবাসটি কাফুরা রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস সেটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ছিটকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পরে ফায়ার সার্ভিস আহত 4 জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। রেল ক্রসিংটি অরক্ষিত থাকায় এই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা। আমরা ফরিদপুর ফায়ার স্টেশন থেকে সংবাদ পেয়েছি যে 12:28 সময় মুন্সিগঞ্জ বাজার এখানে রেল ক্রসিংয়ে মাইক্রোবাসের সাথে ট্রেনের একটা ধাক্কা লাগছে। হাজির হওয়ার আগে আমরা দেখতে পেয়েছি পাবলিক দ্বারা এখানে কয়েকটা ডেড বডি উদ্ধার করেছে, এবং সংখ্যায় দেখলাম যে 3 জনকে উদ্ধার করা হয়েছে তাদেরকে, এবং সেগুলো মৃত। এদিকে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে কলেজের শিক্ষার্থী সহ 5 জন আহত হয়েছে। দুপুরে সিজকছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থী। স্থানীয়রা জানান, সকালে নোয়াখালী সরকারি মহিলা কলেজের 21 ছাত্রী ও 2 শিক্ষক সহ সাজেক যাচ্ছিলেন। পথে সিজকছড়া পৌঁছালে চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে 90 ফুট নিচে খাদে পড়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা হাসপাতালে ভর্তি করা হয়। নাটোরে ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে 1 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সকালে সদর উপজেলার ছাতনি ঘাটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় সকালে মাঝদিঘা গ্রামের রাস্তা দিয়ে একটি অটোরিকশা ও একটি ভ্যান যাত্রী নিয়ে নাটোর শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে ব্যাটারি রিকশা ও ভ্যানের সংঘর্ষ হয়। খবর পেয়ে আহত ৩ জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই মাস পর চালু হয়েছে পটুয়াখালীর পায়রা ১,৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। এতে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পুরো বিদ্যুৎ। তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহমনি জিকো জানিয়েছেন, গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সোমবার রাত ৯:৩০ থেকে ইউনিটটিতে উৎপাদন শুরু হয়। এখন দুটি ইউনিট থেকেই পুরো ১,৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। সকাল ৭টা ৫ এই ভূকম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল চীনের তিব্বতে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১। নেপালের উত্তর পূর্বাঞ্চলীয় লোবুচে থেকে ৯০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায় এটি আঘাত হানে। বড় ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ৪ থেকে ৫ মাত্রার আরও ৭টি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে অনুভূত হয়েছে এই ভূকম্পন। নেপালের রাজধানীর কাঠমান্ডুতে তীব্র কম্পন হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের বিহারে ভূমিকম্পের তীব্রতায় লোকজন ঘর ছেড়ে বেরিয়ে আসে। জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থান নিশ্চিত করবে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, প্রথম পর্যায়ে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে নিয়োগ দেয়া হবে। এদিকে গত সরকারের সময় অর্থ পাচারে জড়িতদের নামসহ প্রতিবেদন দ্রুত দেয়ার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। সকালে এসবি এবং সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। এরপর যান সিআইডির প্রধান কার্যালয়ে। সাংবাদিকদের উপদেষ্টা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি, আমরা তাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করতে পারি। আমরা একটা প্রপোজাল পাঠাইছি, হয়তো ইসে যদি রাজি হলে আমরা আর সংখ্যাটা পেলে আমরা ওই ইসে, যেহেতু এক একজনের তো এক এক রকমের সমস্যা। উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকারের সময় বড় সমস্যা ছিল অর্থ পাচার। কত টাকা পাচার হয়েছে ও এর সাথে কারা জড়িত ছিল সেই বিষয়ে দ্রুত প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। মানি লন্ডারিং তো আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনই করে, ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না সেই সময়। উপদেষ্টা আরও জানান, যানজট নিরসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব না, সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রায় 400 শিক্ষার্থী এখন সড়কে কাজ করছে। এ সংখ্যা শিগগিরই 1000-এ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এম পারভেজ ও হামজা মাহবুবকে বিভিন্ন দেয়ালে লিখে হত্যার হুমকি দিচ্ছে একটি চক্র। এ ঘটনায় আতঙ্কে দিন কাটছে তাদের পরিবারের। এসবের সাথে আওয়ামী লীগের সমর্থকরাই জড়িত বলে দাবি স্থানীয়দের। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। পুলিশ বলছে বিষয়টি নজরে এসেছে তাদেরও। এরই মধ্যে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে তারা। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস আইনশৃঙ্খলা বাহিনীর। সমন্বয়কদের উদ্দেশ্য করে বিভিন্ন দেয়াল লিখন আমাদের নজরে এসেছে। এই বিষয়ে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে। আমরা শনাক্ত করে অবশ্যই এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বিশ্বে আলোচিত কুড়িগ্রামের ফেলানী হত্যার 14 বছরেও শেষ হয়নি বিচার কার্যক্রম।
বিএসএফের বিশেষ কোর্টে 2 দফায় খালাস দেওয়া হয় অভিযুক্ত অমিয় ঘোষকে। এই রায় প্রত্যাখ্যান করে মানবাধিকার সংগঠনের সহায়তায় ভারতের সুপ্রিম কোর্টে রিট করা হলেও এখন পর্যন্ত হয়নি শুনানি। আওয়ামী লীগ সরকারের সময় বিচার না হলেও নতুন সরকারের কাছে ন্যায় বিচারের আশা ফেলানীর বাবা মায়ের। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে মরদেহ কাঁটাতারে ঝুলিয়ে রাখে 4.5 ঘণ্টা। বিষয়টি বিশ্বব্যাপী সমালোচনার ঝড় তোলে। ঘটনার 2 বছর পর 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ কোর্টে শুরু হয় এ হত্যাকাণ্ডের বিচার। ফেলানীর বাবা ও মামার সাক্ষ্য গ্রহণ শেষে 6 সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দেয়। রায় প্রত্যাখ্যান করে পুনর্বিচার দাবির পর দ্বিতীয় দফাতে তাকে দেয়া হয় খালাস। পরে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। এরপর বারবার শুনানির তারিখ পিছিয়ে সবশেষ 2018 সালের 25 জানুয়ারি নতুন দিন ধার্য হলেও তা আর হয়নি। মেয়ে হত্যার বিচার না পাওয়াকে বিগত সরকারের অবহেলাকে দুষছেন ফেলানীর স্বজনরা। শাহজাহানের কাছে কত আবদার করছে বিচারের জন্য, ভারত সরকারের কাছে বিচারের জন্য আবদার করছে। উনি 2 বার নিয়ে গেল বিএসএফ আদালতে, উনি ডেকে নিয়ে গেল। আমি অন্য সত্য কথাই বলছি, কিন্তু আজ খালি উনারে শুনছে, কিন্তু কোনো একটা কাজ করে দেয় নাই, কোনো একটা বিচার করে দেয় নাই। বিচার করতো, কিন্তু করতে পারতো, কিন্তু উনি বিচার করে নাই। যে আমাদের যে নতুন বাংলাদেশে যে আমাদের নতুন সরকার হয়েছে, ওনার কাছে আমার দাবি যে আমার ফেলানীর বিচারটা যেন আন্তর্জাতিক আদালত করে। চাঞ্চল্যকর এই হত্যার বিচার দ্রুত শেষ হওয়া জরুরি। আইনজীবীরা বলছেন, বিচার হলে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকরাও সুরক্ষিত থাকবে। ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপই কমে আসবে। বারবার ভারত সরকারের আশ্বাসে বন্ধ হয়নি সীমান্তে হত্যা। দ্রুত ফেলানীর হত্যার বিচার সহ সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়েছেন কুড়িগ্রামবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের পিটুনিতে সিএনজি অটোরিকশা চালক ইয়াসিন মিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ফেকাবাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের স্ত্রীর অভিযোগ, পরিচিত একজন ফোন করে জানান ইয়াসিনের মরদেহ হাসপাতালে পড়ে আছে। সেখানে গেলে জানতে পারেন কোনো কারণ ছাড়াই কয়েকজন পুলিশ ইয়াসিনকে পিটিয়ে হত্যার পর হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে ফেকাবাড়া এলাকায় মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বাড়িতে অভিযান চালায় তারা। এ সময় সবাই দৌড়ে পালিয়ে গেলেও সিএনজি চালক ইয়াসিন মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঝালকাঠিতে ব্যবসায়ী সুদেব হালদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সদর উপজেলার রামপুরা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে বাউকাঠি বাজারে মোবাইল ফোন সার্ভিসিং এর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সুদেব। পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে যায়। সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে মোবাইল মেরামত নিয়ে একটি পক্ষের সাথে সুদেবের ঝগড়া হয়। এর জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। দোকান করে দোকান শেষে হয়তো ফেরার পথে তার সাথে হয়তো কোনো বিরোধ শত্রুতা থাকতে পারে, সেই প্রেক্ষিতেই হয়তো এটা খুনের ঘটনা ঘটেছে। আমরা দেখতেছি এটার তদন্ত করে। 6টি রেডিওথেরাপি মেশিনের সবগুলোই নষ্ট। জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে 15 দিন ধরে মিলছে না এই সেবা। ফলে প্রতিদিন বাধ্য হয়ে ফেরত যাচ্ছেন ক্যান্সার আক্রান্ত অন্তত 200 রোগী। নষ্ট মেশিন কবে সচল হতে পারে তা বলতে পারছে না কেউ। ফেব্রুয়ারি ও মার্চে 2টি নতুন মেশিন চালু হওয়ার আশায় কর্তৃপক্ষ। ক্যান্সারের কোষ ধ্বংস করার চিকিৎসা রেডিওথেরাপি। এজন্য জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে 6টি মেশিন ছিল। দীর্ঘদিন ধরে 4টি মেশিন অকেজো থাকলেও সচল ছিল 2টি। এবার নষ্ট হলো সেই 2টিও। রেডিওথেরাপি বিভাগে ঝুলছে মেশিন নষ্টের বিজ্ঞপ্তি। কবে চালু হবে বলা নেই। একের পর এক রোগী আসছেন আর ফেরত যাচ্ছেন। ঢাকার বাইরে থেকেও এসেছেন অনেকে, কেউ কেউ আবার
দীর্ঘ সময় পর সিরিয়াল পেলেও থেরাপি নিতে গিয়ে দেখেন সেবা বন্ধ। আমরা আইসি এই যে থেরাপির জন্য, তা থেরাপির মেশিন নষ্ট, তখন আবার ঘুরে যাইতে হচ্ছে, বাড়ি তো অনেক দূরই, ব্যাটিং নিয়ে আবার ঘুরে বাড়ি চলে যাইতে হচ্ছে। তো গরিব মানুষ কি করবো, আমার তো ঘুরতে আসি, এখন তো আমরা সমর্থ নাই যে বলে বাহিরে গিয়ে দেওয়াই। বেসরকারিভাবে তো করার একটা অসম্ভব ব্যাপার, এই জন্য তো সরকারি এসে আসলাম, তারপরে দেখি এখন কি করা যায়। তো আমরা বলতে বলতে মুখও ব্যথা হয়ে যাচ্ছে সারাদিন, প্লাস হচ্ছে মানে একটা মানুষ তো কতদিন আর ফেরত পাঠানো যায় সেটা আমরাও বুঝি। আর ক্যান্সার তো খুব একটা যে ভালো একটা অসুখ তেমনটা না, কিন্তু আমরা তো একদম অসহায়, কিচ্ছু করার নাই আমাদের। বেশি খরচের কারণে বেসরকারিভাবে রেডিওথেরাপি নিতে না পারা অসচ্ছল রোগীরা ভিড় করেন এই হাসপাতালে, কিন্তু 5 বছর ধরেই ভোগান্তিতে তারা। কখনো যন্ত্র নষ্ট, কখনো সিরিয়াল পেতে দেরি হওয়ায় নাকাল ক্যান্সার রোগীরা। আমাদের মেশিন একদম চালু, একটাও চালু নেই, রোগীদের খুব কষ্ট হচ্ছে। এই জন্য জরুরি ভিত্তিতে এটা ঠিক করার জন্য ওরা চেষ্টা করছে এবং আমরা সেভাবে যোগাযোগ রাখছি। আমাদের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় সবাই এটা ওনারা চেষ্টা করছেন, আশা করছি তাদের চালু হবে। সম্প্রতি রেডিওথেরাপির 2টি মেশিন কেনা হয়েছে। ফেব্রুয়ারিতে একটি ও মার্চে আরেকটি চালু হতে পারে। তবে রোগীর চাহিদা মেটাতে দরকার অন্তত আরও 5টি মেশিন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরাঞ্চল সহ সারা দেশের তাপমাত্রা কিছুটা বেড়েছে, এতে স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে সকালে অনেক জায়গায় ছিল ঘন কুয়াশা। চুয়াডাঙ্গায় কুয়াশা থাকলেও সকাল 9টার পর থেকে তাপমাত্রা বেড়েছে। আজ রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। একই চিত্র পঞ্চগড়ে, রাতে তাপমাত্রা কমলেও দিনে কিছুটা বেড়েছে। নাটোর ও মেহেরপুরে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কেটে গেছে। সকাল থেকেই সূর্যের দেখা মেলায় সড়কে বেড়েছে মানুষজনের উপস্থিতি। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সচেতনতামূলক সভা হয়েছে সুনামগঞ্জে। সকালে বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা সীমান্তের কাফনা গ্রামে এই সভার আয়োজন করে বিজিবি। জেলার 90 কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি সহ জনসচেতনতায় এই আয়োজন। অবৈধ পথে ভারত থেকে বিভিন্ন পণ্য দেশে প্রবেশ বন্ধে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানানো হয়। সভা শেষে 2 শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরণ করে বিজিবি। গত 1 বছরে সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে 42 কোটি 25 লাখ টাকার বেশি চোরাচালান পণ্য সামগ্রী জব্দ এবং 44 অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। বিজিবির পক্ষে একার পক্ষে এই পুরা এলাকায় কিন্তু চোরাচালান বিরোধী কার্যক্রম এবং অবৈধ অনুপ্রবেশ রোধ সম্ভব না। জনমত নির্বিশেষে সবার সাথে কথা বলেছি এবং তাদের সাথে মত বিনিময় করেছি, যাতে করে তারা বিভিন্ন সময় এই ধরনের তথ্য পেলে আমাদেরকে তথ্যদের সহযোগিতা করে। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি 2টি ফিশিং ট্রলার এবং বন্দী থাকা 90 বাংলাদেশি জেলে ও নাবিক ফিরে এসেছে। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড ঘাটে তাদের নিয়ে আসার পর পরিবার ও ট্রলার মালিকদের কাছে হস্তান্তর করা হয়। রবিবার বঙ্গোপসাগরের হিরন পয়েন্টে 95 জন ভারতীয় জেলে ও নাবিক এবং 90 বাংলাদেশিকে নিজ নিজ দেশের কোস্টগার্ডের কাছে বুঝিয়ে দেয়া হয়। গত 9 ডিসেম্বর ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে এফবি লায়লা 2 ও এফবি মেঘনা 5 নামে 2টি বাংলাদেশি ফিশিং ভেসেল সহ মোট 78 জন নাবিক ও জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। এর আগে 12 সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার ট্রলার এফবি কৌশিক প্রতিকূল আবহাওয়ায় ডুবে গেলে 12 বাংলাদেশি জেলেকে উদ্ধারের পর ভারতীয় কোস্টগার্ড আটক করে। 2 দেশের উচ্চ পর্যায়ে আলোচনার পর ভারতের কারাগারে থাকা 90 বাংলাদেশি ও বাগেরহাট পটুয়াখালী কারাগার থেকে 95 ভারতীয় জেলে ও নাবিককে মুক্তি দেয়া হয়। দীর্ঘ প্রায় 1 মাস পর নিজ দেশে ফিরেছেন বাংলাদেশি নাবিক ও জেলেরা। লম্বা সময় ধরে অনিশ্চয়তায় কাটিয়ে ঘরে ফিরে উচ্ছ্বসিত তারা। বর্ডার লাইনে থাকলে মাঝে মাঝে একটু এপাশে ওপাশে হয়ে যায়, এটা খুব নেগলিজেবল একটা ব্যাপার। যতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশ বর্ডারে ঢুকতে না পারছি ততক্ষণ অনিশ্চয়তা ছিল যে কখন কে। তো এখানে আসছি আসলে সবাই আমরা খুব খুশি। বাংলাদেশ দূতাবাস থেকে ওনাদের সাথে নাকি নিয়মিত যোগাযোগ রক্ষা করছিল এবং বাংলাদেশ সরকারও খুব আন্তরিকভাবে চেষ্টা করছিল, এই জন্য আমাদেরকে ওরকম বেজালে পড়তে হয় না আর কি। জাহাজ মালিকরা বলছে এই ঘটনা দেশের সামুদ্রিক মৎস্য আহরণ খাতে এবারই প্রথম।
ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য আরও সতর্ক থাকার কথা জানিয়েছেন তারা। এটা আমাদের জন্য একটা লার্নিং ফার্স্ট টাইম যে আমাদের পুরো অ্যাসোসিয়েশন থেকে অলরেডি আমরা সবগুলো মালিক পক্ষকে জানিয়ে দিছি যাতে সেফ সাইডে গিয়ে ওনারা ফিশিং করেন। ফিরে আসা নাবিক ও জেলেদের যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো জাহাজ, একই সাথে 90 জন জেলে, এবং তাদেরকে আমরা ইতোমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি। এফবি মেঘনা ট্রলারটি গত বছরের 24 নভেম্বর চট্টগ্রাম থেকে মাছ আহরণের জন্য খুলনায় গিয়েছিল। ওই ট্রলারে 37 জন নাবিক ও জেলে ছিল। অন্যদিকে 41 জন নাবিক নিয়ে এফবি লায়লা 2 ট্রলারটি চট্টগ্রাম থেকে রওনা করেছিল গত 27 নভেম্বর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নির্মাণে ত্রুটি থাকায় 10 বছর ধরে অকেজো পড়ে আছে জয়পুরহাট পৌর শহরের পানির ওভারহেড ট্যাঙ্ক। স্থানীয়দের অভিযোগ, এটি নির্মাণে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। জয়পুরহাট পৌরসভার খজনপুরে 2014 সালে পানি ধারণের এই ওভারহেড ট্যাঙ্কটি নির্মাণ করা হয়। এই প্রকল্পের আওতাধীন পানির লোহা দূর করার প্ল্যান্টটি স্থাপন না করে ঠিকাদার 6 কোটি 35 লাখ টাকা বিলের মধ্যে তুলে নিয়েছে 5 কোটি 35 লাখ। নির্মাণের পরপরই ওভারহেড ট্যাঙ্কটিতে ত্রুটি ধরা পড়ে। স্থানীয়দের অভিযোগ, গাফলতি, অনিয়ম ও দুর্নীতির কারণে ট্যাঙ্কটির চালুর আগে নষ্ট হয়ে যায়। সব টাকা নষ্ট, গচ্ছা, কোনো পরিমাণ পানি পাইনি আমরা খাওয়ার মতন। 10 বছর থেকে অকেজ অবস্থায় পড়ে আছে। এটা যখন তৈরি করে পানি যখন লোড দেয় তখন পানি চুয়ে চুয়ে পড়ে। এটা থেকে আমরা কোনো পানি পাই নাই এবং প্রায় 5-6 কোটি টাকা খরচ করে এটা নির্মাণ করা হয়েছে। চেয়ারম্যানেরা তো সব এলা মারা ধরা পার্টি সব মারা ধরে নিয়েছে, চলে গেছে। আমরা অনেক চেষ্টা করছি কিন্তু আর ওটা সুফল কোনো পাইনি। পৌর প্রশাসক জানান, প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি আমি দায়িত্ব নেওয়ার পর। আগেও কোনো অভিযোগ আছে বলে আমি শুনি নাই। তবে অভিযোগ পেলে তখন ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই। অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কথা বলতে রাজি হননি পৌরসভার পানি শাখার কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উৎপাদন ও সরবরাহ বাড়ায় মাগুরায় ফুলকপির দাম নেমে গেছে তলানিতে। প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকায়। ফলন ভালো হলেও দাম না পাওয়ায় উঠছে না পরিবহন খরচও। লাভের আশায় এই সবজি চাষ করে এখন উৎপাদন খরচ নিয়েই বিপাকে চাষিরা। মাগুরা জেলায় এই মৌসুমে প্রায় 3698 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে ফুলকপির চাষ হয়েছে প্রায় 275 হেক্টর জমিতে। সবচেয়ে বেশি হয়েছে সদরের মঠবাড়িয়া, রামনগর, কেষ্টপুর, হাজরাতলা, মধুপুর সহ বিভিন্ন এলাকায়। কৃষকেরা জানিয়েছেন, প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষ করতে খরচ হয়েছে 30 থেকে 35 হাজার টাকা, উৎপাদন 4.5 টন। তবে পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকায়। উৎপাদন খরচের চেয়ে কয়েক গুণ কম দামে বিক্রি করে গুনতে হচ্ছে লোকসান। কপি আর কি আমরা সব একসাথে লাগাইছি, এই কারণে সব কপি একই সময় হয়ে গেছে। এখনকার নাই কপি খুবই কম দাম, বাজারে নিয়ে গেল 2 টাকা 3 টাকা কিলো, তারপরে আর নেয় না, বাজারে থেকে বাড়ি চলে আসতে হয়। যা মানে কাটলে পারে যে পরিবহন খরচ সেটাও হচ্ছে না। 2-3 পিস 10 টাকায় না বিক্রি করলে তো ফেলাই দিতে হবে একবারে। ভবিষ্যতে যাতে লোকসানে পড়তে না হয় সেজন্য এক মৌসুমে একই ধরনের ফসল উৎপাদন না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল উৎপাদনের পরামর্শ কৃষি বিভাগের। ব্যাপকভাবে সবজি চাষ করার ফুলকপি সহ বিভিন্ন সবজির উৎপাদন বেড়ে যায়। আসলে কৃষকের যে পরিমাণ দাম পাওয়ার কথা এই মুহূর্তে সবজির উৎপাদন থাকে এবং চাহিদার তুলনায় সবজি বাজার বেশি থাকে, বাজার মূল্য তুলনামূলকভাবে কম যাচ্ছে। খুচরা বাজারে 2 থেকে 3 গুণ বেশি দামে সবজি বিক্রি হলেও পাইকারিতে সেই হিসাব ভিন্ন। তাই নিয়মিত বাজার তদারকির দাবি চাষি ও ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল শিক্ষা বোর্ডের 5 শতাধিক স্কুলে কমিটি নিয়ে বিরোধ ও মামলায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। মামলার খরচ চালাতে স্কুলগুলোতে চলছে অর্থ সংকট। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল আছে 1800। আহ্বায়ক ও ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হয় এসব স্কুল। তবে ম্যানেজিং কমিটি গঠন নিয়েই অস্থিরতার কবলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান।
গত 4 বছর বহিষ্কার হয়ে পালিয়েছিলেন একে আসমত আলী খানের শিক্ষক HM জসিমউদ্দিন। বহিষ্কার হয়ে 20 মাস পালিয়ে থাকতে হয়েছে শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। এই দুই স্কুলে আছে একাধিক মামলা। ক্লাস ফেলে শিক্ষকদের ঘুরতে হচ্ছে আদালতে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় 4টি বছর আমাকে বিদ্যালয়ের বাইরে রেখেছে। আমি ছেলেমেয়ের সহ মানবতা জীবনযাপন করেছি। সভাপতি ছিলেন সরকারি কর্মকর্তাগণ, সেখান থেকে নিয়ে আসা হয়েছে দলীয় লোক সভাপতি করা হয়েছে। এটা খুব ভালো বলে আমি মনে করি না। শিক্ষকদের দাবি বিরোধ নিয়ে আদালতে যাওয়ার আগে সঠিকভাবে যাচাই বাছাই হলে জটিলতা কমানো সম্ভব। মামলা যারা নেয় তাদের যারা করতে যায় তাদের সাথে একটু যদি বিবেচনা করে, একটু খোঁজখবর নিয়ে দেখে যে আসলে মামলাটা করাটা কতটা যৌক্তিক, তাহলে মনে হয় ভালো হয়। এদিকে স্কুলগুলোতে বিরোধ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। আমার কর্মকালীন সময়ে আমি অতি দ্রুত নিজে উদ্যোগ নিয়ে এই মামলাগুলো নিষ্পত্তির চেষ্টা করব, যাতে আমার শিক্ষার মান উন্নয়ন অব্যাহত থাকে। দরকার হলে আমি এই মামলাগুলো পরিচালনার জন্য আমি একটা মনিটরিং সেল বা মনিটরিং কমিটি করব, যারা নিয়মিতভাবে আমরা এটার তথ্য পেতে পারি। বরিশাল শিক্ষা বোর্ডের 502টি স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্ব মামলায় জর্জরিত। এর মধ্যে 86টি স্কুলের মামলা গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী চিকিৎসককে হেনস্থা ও লাঞ্ছিতকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় চিকিৎসকরা অভিযোগ করেন, গত 26 ডিসেম্বর গাইনি সার্জন সহকারী অধ্যাপক ডাক্তার আরজু শামীমা রহমান মেডিকেলে এক অন্তঃসত্ত্বা রোগীর অপারেশনের আগে কিছু পরামর্শ দেন। এ সময় রোগীর স্বামী ও স্বজনরা চিকিৎসকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তারা। এ ধরনের ন্যাক্কারজনক হামলার নিন্দা এবং এ ঘটনায় জড়িতদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন চিকিৎসকরা। না হলে নতুন করে কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। খাগড়াছড়িতে অবৈধ পথে আসা প্রায় 7,000 প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার রাতে মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 14 লাখ টাকা। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান জানান, গোপন খবরে অভিযান পরিচালনা করা হয়। এসব সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা দেওয়া হবে। চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নেত্রকোনায় পরিবহনে শ্রমিক দল নেতার চাঁদাবাজির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 8 জন। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের বিরুদ্ধে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগ এনে তা বন্ধে পরিবহন শ্রমিক বৃন্দের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় তাদের উপর হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের 8 জন আহত হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। শেরপুরে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। সকালে এর আয়োজন করে শাহিন ক্যাডেট স্কুল। এতে মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক সহ শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন এই পিঠা উৎসবে। আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে আগামীতেও পিঠা উৎসবের আয়োজন করা হবে। উৎসবে 9টি স্টলে প্রায় 1.5 শতাধিক বাহারি রকমের পিঠার পসরা সাজানো হয়েছে। আমি আমার আম্মুর সাথে আসছি, তারপরে স্টলগুলো অনেক ভালো খাইছি, অনেকগুলো পিঠে খেয়েছি। বাঙালির যে কৃষ্টি কালচার, এটা তারা স্মরণ রাখবে, কারণ আমাদের বাঙালিয়ানার মূল হচ্ছে আমাদের পিঠার উৎসব বা পিঠার আয়োজন। এর সাথে শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।